গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। এই ক্লাসটা হচ্ছে থার্ড ক্লাস আজকে। একটু আগে যে প্যাসেজটা পড়ালাম তার অংশ। তিনটা ক্লাস একসাথে তোমরা করবে যে শিক্ষার্থীরা। এই ক্লাসে আমি তোমাদেরকে ফ্লো চার্টটা করাবো এই লেসন থেকে, এই প্যাসেজ থেকে, এবং তার সাথে সংক্ষেপে প্যাসেজটার একটা সামারি করব আমরা। তোমাদের তার আগে তুমি দেখাই ফ্লো চার্ট কি। তোমাদের বলেছিলাম ফ্লো চার্ট হচ্ছে, ফ্লো চার্ট ইজ এ স্টাইল অফ প্রেজেন্টিং সার্টেন ইনফরমেশন ইন সার্টেন ফরম্যাট। নির্দিষ্ট একটা ফরম্যাটে কিছু তথ্য তুলে ধরা। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা পড়ে দেখতে হবে প্রশ্নের মধ্যে কী জানতে চাওয়া হয়েছে। এরপরে ওই প্যাসেজ থেকে প্রশ্নে যা যা জানতে চাওয়া হয়েছে সেগুলি কোথায় কোথায় কোন কোন লাইনের মধ্যে আছে সেটা আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে এরপর বাক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 6টা একটা করে দেওয়া আছে আর 5টা আছে। ওই ইনফরমেশনগুলো 5টা বক্সের মধ্যে খণ্ড খণ্ড আকার দিতে হবে, যাতে এই 6 পিসেস অফ ইনফরমেশন যদি একসাথে করে তাহলে প্রশ্নের মধ্যে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা যাতে চলে আসে, এটা খেয়াল রাখতে হবে। আর প্রশ্নের ফ্লো চার্টে কখনো ফুল সেন্টেন্স দেওয়া যাবে না, যেটা করতে হবে হয় একটা ওয়ার্ড অথবা ফ্রেজ ইত্যাদি দিতে হবে। গোটা সেন্টেন্স না দেওয়াই বেটার ভাবে করবে। তা এই আগের ক্লাসগুলোতে তোমাদেরকে আমি অনেকবার বলেছি, দেখিয়েছি কীভাবে করতে হয়। যেমন আজকে আমরা প্রশ্নটা পড়ি, এখানে দেখি পরে কি আছে। বেসড অন এ রিডিং অফ দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পরে, আমরা যে প্যাসেজটা পড়লাম এইটা পড়ার পর আমরা এই কাজটা করবো। বেসড অন ইউ রিডিং অফ দ্য প্যাসেজ, মেক শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি। ইস্টার্ন বলতে আমাদের এই যে প্রাচ্যের, পৃথিবীর পূর্বাংশের, ইস্টার্ন ওয়েস্টার্ন এই এই প্রাচ্যের একটা ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দিতে হবে। তো প্যাসেজের মধ্যে আমরা প্রথম প্যাসেজে অনেকগুলো তথ্য পেয়েছি, এবং তথ্য পেয়ে সেগুলো আমরা এখানে আন্ডারলাইন করব। আমি তথ্য ছেঁকে নিয়েছি, বিভিন্ন লাইনের মধ্যে আছে, আমরা কীভাবে আন্ডারলাইন করেছি তুমি দেখো, বা কীভাবে তথ্যগুলো তুলে নিয়েছি এখানে। তো প্রথমটা করে দেওয়া আছে ফ্রেজ আকারে, ইউনিভার্সিটিজ আর মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর, এখন দেখো ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। এখানে সেন্টেন্স দেয় নাই। আমি যদি বলতাম অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটিজ আর মেকানিক্যাল অর্গানাইজেশন, তখন এটা সেন্টেন্স হয়ে যেত। তাহলে সেন্টেন্স দেওয়া যাবে না, আমরা দেবো ফ্রেজ। তাহলে শুধু আমি সাবজেক্ট ভার্ব বাদ দিলাম, মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। ফ্রেজ কি? ফ্রেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকবে না, শব্দগুচ্ছ। সুতরাং এটা একটা ফ্রেজ, মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। তাহলে 1 নাম্বারটা করে দিয়ে আছে, 2 নাম্বারের উত্তর আমি দেখিয়েছি। তো এটা জাস্ট নমুনা হিসেবে দেখানো, তোমরা নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করবে। যেমন 2 নাম্বার দেখলাম, হ্যাভিং নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি ইন ট্রু সেন্স ইন দ্য হোল অফ ইন্ডিয়া। গোটা ইন্ডিয়াতে সত্যিকারতে কোনো ইউনিভার্সিটি নাই। আওয়ার ইউনিভার্সিটিজ বিং আওয়ার আর্মস বাউল, এগুলো হচ্ছে ভিক্ষার পাত্র আমাদের ইউনিভার্সিটিগুলো। লোয়ারিং আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট, তারা এগুলো আমাদের বৌদ্ধিক আত্মসম্মানবোধকে নিচু করে ফেলে ইউনিভার্সিটিগুলি। মেকিং আস ট্রেড দ্য মিল অফ পাসিং এক্সামিনেশন, পরীক্ষা পাসের দৌড়ের মধ্যে আমাদেরকে সামিল করে। প্রডিউসিং নো কালচার কমিউনিটি বাট ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর জব, কোনো কালচার কমিউনিটি প্রডিউস করে না, উৎপাদন করে না, বাট কিছু চাকরির জন্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট তৈরি করে। এগুলো ইউনিভার্সিটির বৈশিষ্ট্য, অর্থাৎ ইউনিভার্সিটিগুলো কী করে। এই আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও বিভিন্নভাবে প্রশ্ন করা যায়, তোমাদের বইয়ের মধ্যে দেখলে দেখবা তোমরা, যেভাবে আমরা যে বইয়ে ক্লাসে পাঠ্য করেছি ওখানে বিভিন্ন নমুনা দেওয়া আছে, আর বিভিন্ন বইয়ে ওগুলো দেখে দেখে করে প্র্যাকটিস করো, খুব সহজে তোমরা 10 মার্কস তুলে ফেলতে পারো। এরপর আমরা সামারিতে আসি। সামারি তোমাদের এর আগেও বলেছি, সামারি হচ্ছে তোমার সংক্ষেপে একটা কোনো একটা লেখার মেইন পয়েন্টসগুলো তুলে ধরা। তাহলে আমরা যেভাবে পেজটা পড়েছি, পেজটা পড়ার পরে আমি সংক্ষেপে করেছি, এটা হুবহু এরকম করার কোনো দরকার নেই, তোমরা নিজেরা নিজেদের মতো করে করবো। আমি তোমাদের আগে আর এর আগেও বলেছি প্লিজ, যে সামারি কীভাবে লিখতে হয়। একটা প্যাসেজ 1 বার 2 বার 3 বার পরে ভালোভাবে আইডিয়াটা নেওয়ার পরে তারপর এই প্যাসেজটার, নির্দিষ্ট প্যাসেজটার
মূল বিষয়টা সংক্ষেপে কীভাবে বলা যায় এটা মাথায় গুছিয়ে নিতে হবে। এরপরে প্যাসেজটা পরে পরে কোন কোন লাইনগুলো তুলে দিলে প্যাসেজের এই মেইন পয়েন্টসগুলো যেগুলো তোমরা বা তুমি ভেবে মাথায় নিয়েছো, সেই পয়েন্টগুলো কোন কোন লাইনগুলোর মধ্যে পাওয়া যাবে সেই লাইনগুলো আন্ডারলাইন করতে হবে। এরপরে সেই লাইনগুলো খাতায় তুলে দিতে হবে। এখন তুলে দিতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, রিপিট করা যাবে না, এটা মনে রাখতে হবে। প্যাসেজে বাইরে থেকে প্যাসেজে না এমন কোনো ইনফরমেশন আনা যাবে না কোনোভাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিজের ভাষায় দিতে হবে দ্য বেস্ট। 10-এর মধ্যে তুমি সর্বোচ্চ মার্কস পেতে পারো, নিজের ভাষায় গুছিয়ে সুন্দর করে দিতে হবে। আর কারো যদি ভাষা জানা না থাকে সেটা ভিন্ন ব্যাপার, যে ইংরেজি ভাষার উপর দখল যদি নাই থাকে মোটামুটি চেষ্টা করতে হবে বই থেকে হুবহু সেন্টেন্স তুলে না দেয়া। এগুলো অনুসরণ করবে। তা এখন আমরা পড়ি সংক্ষেপে সামারাইজ কীভাবে সামারি করেছি। Our universities are not universities in true sense because our universities do not produce or create knowledge. আমাদের বিশ্ববিদ্যালয়গুলা সত্যিকার অর্থে আসলে ইউনিভার্সিটি না, কেননা আওয়ার ইউনিভার্সিটিজ ডু নট প্রডিউস অর ক্রিয়েট নলেজ, নিজেরা নিজের উৎপাদন বা জ্ঞান সৃষ্টি করে না, রেদার বরঞ্চ দে বরো দেম ফ্রম ফরেন ইউনিভার্সিটিজ, বিদেশি ইউনিভার্সিটি থেকে তার ধার করে, হুইচ লাওয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট, যেটা আমাদের বৌদ্ধিক আত্মসম্মানবোধকে নিচু করে দেয়। ইন দ্য হুল লেংথ অ্যান্ড ব্রেডথ অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষ বুঝতে হবে এখানে, এখানে বাংলাদেশ শুদ্ধ অন্তর্ভুক্ত ছিল, তৎকালীন ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের দৈর্ঘ্য প্রস্থ কোথাও দ্যার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি ইন ট্রু সেন্স, সত্যিকার কোনো ইউনিভার্সিটি নাই, ওয়ার ওয়ান ক্যান বি অ্যাকোয়েন্টেড উইথ দ্য প্রোডাক্ট অফ ইন্ডিয়ান মাইন্ড, ইন্ডিয়ার মনীষার মনের ইয়ার সাথে, মানে জ্ঞানের সাথে, তাদের উৎপাদিত জ্ঞানের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই, এমন কোনো ইউনিভার্সিটি নেই। আওয়ার ইউনিভার্সিটিজ অনলি কালেক্ট অর বড়ো নলেজ অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যামাং আওয়ার স্টুডেন্টস, এরা শুধু জ্ঞান ধার করে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেগুলো বিতরণ করে। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ইউনিভার্সিটিজ ক্যান নট প্রডিউস ট্রুলি এডুকেটেড অ্যান্ড কালচার্ড গ্র্যাজুয়েটস, যার ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যথার্থ অর্থে শিক্ষিত, সত্যিকার অর্থে শিক্ষিত, ট্রুলি এডুকেটেড অ্যান্ড কালচার্ড গ্র্যাজুয়েট তৈরি করতে পারে না, রেদার বরঞ্চ দে প্রডিউস ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর জব, চাকরির জন্য উপযুক্ত ক্যান্ডিডেট তারা তৈরি করে। ডে বাই ডে দ্য প্রপোর্শন অফ পসিবল এমপ্লয়মেন্টস টু দ্য নাম্বার অফ ক্লেমেন্টস, ক্লেমেন্ট মানে দাবিদার, প্রপোর্শন অনুপাত, দ্য প্রপোর্শন অফ পসিবল এমপ্লয়মেন্ট, সম্ভাব্য পসিবল এমপ্লয়মেন্ট চাকরি, টু দ্য নাম্বার অফ ক্লেমেন্ট, চাকরির দাবিদারের মধ্যে, হ্যাজ গ্র্যাজুয়ালি বিন গ্রোয়িং, এই অনুপাত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চাকরির সংখ্যা কমতেছে, গ্র্যাজুয়েটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, যার ফলে দেয়ার হ্যাজ বিন ওয়াইড স্প্রেড ডিসঅ্যাফেকশন অ্যামং দ্য কোয়ালিফাইড জব সিকার্স, উপযুক্ত চাকরি প্রার্থীদের মধ্যে কি হচ্ছে, অসন্তোষ দানা বাঁধছে দিন থেকে দিন। কেন? আমরা জানি আমাদের দেশে এখন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারে লক্ষ লক্ষ বেকার, কারণ ওই যে বললাম নিজেদের সৃষ্টি করার মতো, নিজেদের ইয়া করার মতো এদের কীভাবে গড় তোলা না, আমাদের ইউনিভার্সিটিগুলোতে খালি বাইরের রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাইরের জ্ঞান ধার করে এনে সেটা পড়ানো হচ্ছে, দেয়া হচ্ছে কবিগুরুর মতে। এই জন্য উনি এই দৃষ্টিভঙ্গি এই প্যাসেজে তুলে ধরেছেন, আমি জাস্ট ওনার দৃষ্টিভঙ্গি শেয়ার করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্ট্যান্ডার্ড প্যাসেজটা বুঝবে, ভালো করে পড়বে, বারবার শুনবে ক্লাসগুলো, তারপর সেটা আস্তে আস্তে করবে। মনে রাখবা এই বইয়ের মধ্যে যতগুলো স্ট্যান্ডার্ড প্যাসেজ আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড passage of standard English. Remember that, please, dear student. I hope you will utilize it and you will understand it. So thank you, dear students. Thank you very much for watching this class. Please make the best use of these classes, please. If you have any inquiry, you can knock me through WhatsApp, please. Thank you again. Allah Hafiz.